টেক্সট লার্নিং উইথ আসিফে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম আমদানি সেবা কী। আজকে আমরা জানব রপ্তানি সেবা কী। এটা তো আমরা সবাই জানি যে দেশের বাইরে যদি কোনো সেবা সরবরাহ করা হয় সেটাই হচ্ছে রপ্তানি, কিন্তু না, এটা ছাড়াও যদি কেউ বাংলাদেশের ভেতরেও কোনো সেবা সরবরাহ করে সেটাও রপ্তানি হতে পারে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এই সরবরাহের উপর কোনো ভ্যাট আরোপিত নেই, শূন্য হার, কোনো শুল্ক কর দিতে হবে না। তাহলে আমরা ক্ষেত্রগুলো দেখি, সেগুলো কি? প্রথমত হচ্ছে অস্থায়ী পদ্ধতি আওতায় যদি কেউ আমদানি করে। একটা এক্সাম্পল দিয়ে সহজ করি, ধরি বাংলাদেশে একটা বড় সড়ো ব্রিজ হবে পদ্মা সেতুর মতো। এখন কি করেছে ওই কোম্পানি, বিদেশ থেকে, জার্মানি থেকে প্রায় 30-40টা ভারী ভারী যন্ত্রপাতি নিয়ে আসছে, ক্রেন নিয়ে আসছে, গার্ডার নিয়ে আসছে, তারপর হচ্ছে এক্সক্যাভেটর নিয়ে আসছে। কোনো কারণে, অর্থাৎ কি পদ্ধতির আওতায় এনেছে? অস্থায়ী পদ্ধতির আওতা, অর্থাৎ এগুলো কিন্তু আবার পুনরপ্তানি হবে 2 বছরের মধ্যে। এখন কোনো কারণে 5টা মেশিন নষ্ট হয়ে গেছে। বাংলাদেশের একটা সার্ভিসিং সেন্টার কী করেছে? ওই 5টা মেশিন ঠিক করে দিয়েছে। এই জন্য ওই প্রতিষ্ঠান বাংলাদেশের ওই ব্যক্তিকে $5,000 দিয়েছে। এই $5,000 কী হবে? অবশ্যই রপ্তানি সেবা হবে। যদিও সেবাটা কোথায় দেওয়া হয়েছে? বাংলাদেশ থেকেই দেওয়া হয়েছে, কিন্তু এটা কী হবে? রপ্তানি সেবা। দ্বিতীয়ত, সৌদি আরব চীন থেকে 20টা লেদার মেশিন নিয়েছে বা বেভারেজ মেশিন কিনেছে। এখন এগুলো সেট আপের জন্য বাংলাদেশ থেকে 10 জন ইঞ্জিনিয়ার নিয়ে গিয়েছে। ওই 10 জন ইঞ্জিনিয়ার কী করেছে? সৌদি আরবে যে এগুলো সেট আপ করে দিয়েছে বা ইনস্টল করে দিয়েছে। এই জন্য এই ইঞ্জিনিয়ারদের সৌদি আরবের ওই প্রতিষ্ঠান $10,000 দিয়েছে। এটা কি হবে? অবশ্যই রপ্তানি সেবা হবে। এছাড়াও যদি পুনঃ আমদানি হয়, সেটা কীরকম? বাংলাদেশের একটা প্রতিষ্ঠান 5টা টেক্সটাইল মেশিন রপ্তানি করেছিল ভিয়েতনামে, ওয়ারেন্টি দিয়েছিল 1 বছরের, কিন্তু 2 বছরের পর সেইখান থেকে 2টা মেশিন নষ্ট হয়েছে। এখন ওই ভিয়েতনামের প্রতিষ্ঠান বাংলাদেশে 2টা মেশিন পাঠিয়েছে 2 বছর পর, কিন্তু ওয়ারেন্টি পিরিয়ড পার হয়ে গেছে। এজন্য প্রতিষ্ঠান বাংলাদেশের ওই রপ্তানিকারক বলেছে ঠিক আছে, ঠিক করে দিব, কিন্তু চার্জ দিতে হবে। এখন ওই 2টা মেশিন বাংলাদেশে পুনঃ আমদানি হয়েছে, ঠিকঠাক করে আবার বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই জন্য ওই ভিয়েতনামের প্রতিষ্ঠান বাংলাদেশের এই প্রতিষ্ঠানকে $8,000 দিয়েছে। এই সেবাটা কি হবে? অবশ্যই রপ্তানি সেবা হবে। সেবাটা কোথায় দেওয়া হয়েছে? বাংলাদেশ থেকে দেওয়া হয়েছে, কিন্তু কি সেবা? রপ্তানি সেবা। এরপর আসি আমরা, বাংলাদেশে জানেন আপনারা যে চট্টগ্রাম বন্দর বা মংলা বন্দর বা পানগাঁওতে জাহাজ ভিড়ে, জাহাজ, আন্তর্জাতিক জাহাজ, একটা জাহাজের ইঞ্জিন বা রাডার নষ্ট হয়ে গেছে। সে কী করবে? বাংলাদেশের কোনো লোকের তো সহায়তা চাবে। এখন জাহাজের ক্যাপ্টেন কী করেছে? চট্টগ্রামের একটা এরকম জাহাজ ঠিক করা প্রতিষ্ঠানের কাছ থেকে এই সেবা নিয়েছে, অর্থাৎ ইঞ্জিন মেরামতের সেবা নিয়েছে। বাংলাদেশের ওই ইঞ্জিন মেরামত সংস্থা এই জন্য $20,000 নিয়েছে। কার কাছ থেকে? জাহাজের ক্যাপ্টেনের কাছ থেকে। সরবরাহটা কোথায় হয়েছে? হ্যাঁ, চট্টগ্রাম বন্দরেই হয়েছে, এবং সেটা বাংলাদেশের মধ্যেই হয়েছে। এই সেবাটা কি হবে? এই সেবাটাও রসদ ভাণ্ডার সামগ্রী হিসাবে একটা, মানে ওই পদ্ধতি না ধরলেও আমরা এটা একটা রপ্তানি সেবা ধরতে পারি। এটা অবশ্যই কি সেবা হবে? রপ্তানি সেবা হবে। এরপর আমরা আসি টেলিকম সংস্থা। যেমন বাংলাদেশে অনেকগুলো টেলিকম সংস্থা আছে, গ্রামীণফোন, রবি, এয়ারটেল। বিদেশ থেকে একজন ব্যক্তি আসছে বাংলাদেশে, তিনি রোমিং সেবা নিচ্ছেন। রোমিং সেবা অর্থাৎ ওনার সিম ব্যবহার করে বাংলাদেশের নেটওয়ার্ক ব্যবহার করবেন। এই বাবদ যে চার্জ কাটে গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক, এই চার্জটা কী হিসাবে গণ্য হবে? অবশ্যই রপ্তানি সেবা হিসেবে গণ্য হবে। সেবাটা কোথা থেকে দেওয়া হয়েছে? বাংলাদেশ থেকেই দেওয়া হয়েছে। সবার শেষে আসি সৌহার্দ্য বাস। আপনারা জানেন যে ইন্ডিয়া থেকে সৌহার্দ্য বাস আসে, বা আপনার ওই যে আগরতলা থেকেও বাস আসে। এই বাস ঢাকায় আসার পরে নষ্ট হয়েছে। স্বাভাবিকভাবে বাংলাদেশের একটি গ্যারেজ ওই বাস দুটো ঠিক করে দিয়েছে, এই জন্য $1,000 দিয়েছে। সেবাটা কোথা থেকে দিয়েছে? বাংলাদেশ থেকেই দিয়েছে, কিন্তু এটা কি সেবা? অবশ্যই রপ্তানি সেবা। হ্যাপি লার্নিং।